আমরা এখানে 18 নম্বর থিওরিটা একটু দেখে নিই। এটা তো এটা দেখেন, এখানে তাহলে আমরা কি বলতে পারি, ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই। এটার মানে ফিল্ড কাকে বলে আমরা এটা জানি। ফিল্ড হচ্ছে, আমরা শিখে আসছি, ফিল্ড হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ রিং উইথ ইউনিটির সাথে এটাকে হচ্ছে ইনভার্স। ইনভার্স কাদের? এভরি নন জিরো এলিমেন্ট। অর্থাৎ ফিল্ড যাকে বলবো, আমরা যদি এফ কে ফিল্ড বলি, তাহলে এই এফ এর মধ্যে যতগুলো নন জিরো এলিমেন্ট আছে, অর্থাৎ এডিশনের আইডেন্টিটি ব্যতীত বাকি যত এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বিদ্যমান থাকতে হবে, এবং সেটা হইতে হবে কি, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হইতে হবে। তাহলে আমরা এই এফ কে বলবো হচ্ছে ফিল্ড। তাহলে এরকম যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডের প্রকৃত কোনো আইডিয়াল নাই। এবং প্রকৃত আইডিয়াল কাকে বলে? এই ফিল্ড এফ নিজের একটা আইডিয়াল, এবং জিরো এফ এর একটা আইডিয়াল। তো জিরো এবং এফ ব্যতীত বাকি যত আইডিয়াল আছে, সব আইডিয়ালই হচ্ছে কি, তার প্রকৃত আইডিয়াল। এখন এই এফ হচ্ছে ফিল্ড, এই এফ এর প্রকৃত আইডিয়াল কারা? এইটা এবং এইটা ব্যতীত যারা আছে সবাই। এখন আমরা দেখাবো এই এফ এর এইটা আর এইটা ব্যতীত অন্য কোনো আইডিয়াল আসলে নেই। তো আমরা এখন এটা দেখানোর জন্য আমরা প্রথমে ধরে নিই যে আছে। আমরা ধরে নিব কি আছে, পরবর্তীতে যা দেখবো যে না, যা ধরছি সেটা আসলে আমি হয়তো যা ধরছি সেটা হয় এটা, অথবা আমাদের কন্ট্রাডিকশন চলে আসবে। তো এখন দেখো, মনে করি এফ ফিল্ডের একটি অশূন্যক আইডিয়াল হচ্ছে এস। অশূন্যক আইডিয়াল মানে কি? অশূন্যক ধরার কারণ শূন্য হলে তো সেটা অপ্রকৃত আইডিয়াল, সেটা হইতেই পারে। আমাদের বলছে কি প্রকৃত আইডিয়াল নেই। তো প্রকৃত আইডিয়াল নাই মানে কি? প্রকৃত আইডিয়াল নাই মানে হচ্ছে, প্রকৃত আইডিয়াল নাই মানে কি, শূন্য থাকতে পারে। এটা তো আমাদের স্বাধীনতা দিয়েই দিছে। ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই, তার মানে কি অপ্রকৃত থাকতে পারে। এখন আমরা দেখলাম যে শূন্য যদি হয় তাহলে সে অপ্রকৃতই হয়ে গেল, এটা বাদ। তাহলে এখন আমরা ধরে নিলাম অশূন্যক একটা আইডিয়াল আছে। তো অশূন্যক আইডিয়াল যদি থাকে, তাহলে সেটা হয় এফ হবে, অথবা আর কেউ হইতে পারে না। তার মানে আমরা এখন এই শূন্য হইলে তো এটা প্রকৃত নয়, শিওর। এখন আমরা দেখাবো যে অশূন্যক যে আইডিয়ালটা আছে সেটা মূলত এফ নিজেই, অন্য কোনোটা আর হইতে পারে না। বুঝতে পারছি? তাহলে এফ নিজে ছাড়া তার অশূন্যক কোনো আইডিয়াল নাই। তো অশূন্যক কোনো আইডিয়াল যদি থাকতো, সেটা হইতো প্রকৃত, এফ ব্যতীত। এখন আমরা দেখবো যে অশূন্যক যে আইডিয়ালটা ধরে নেওয়া হয়েছে এস, এই এসটা আসলে অন্য কেউ না, এটা হচ্ছে আমাদের এফ নিজেই। ঠিক আছে? তো আমরা এখন তাই দেখি। যেহেতু সেই আইডিয়াল, তো আইডিয়াল হওয়ার জন্য আমরা কি জানছি যে আর একটা রিং এস তার আইডিয়াল হবে যদি এস তার কি সাবসেট হয়। তাহলে এই যে নিশ্চয়ই এই কথার উপর বেস করে এফ ফিল্ডের একটি অশূন্যক আইডিয়াল আমরা এস ধরছি, তাহলে অবশ্যই এস নাকি এফ এর সাবসেট, আমরা ধরতেই পারি, অবশ্যই এটা হবে। এবার ধরি এই যে এস এর মধ্যে শূন্য ব্যতীত অন্য একটা এলিমেন্ট আছে, যেহেতু আমরা ধরে নিচ্ছি অশূন্যক আইডিয়াল, তো এস এর মধ্যে একটা এলিমেন্ট আমরা ধরে নিলাম সে এস এর মধ্যে আছে। তো এস এর মধ্যে যদি থাকে, সে কি এফ এর মধ্যে থাকবে না? কারণ এস হচ্ছে কি আমার আর এর সাবসেট। তাহলে আমি এফ ফিল্ড ধরছি, এফ একটা ফিল্ড, এই ফিল্ডের একটা অশূন্যক সাবসেট ধরছি আমরা এস। তো এস এর মধ্যে যদি একটা এলিমেন্ট এ হয়, তো এসটা হচ্ছে এই এফ এর সাবসেট। তো আমরা বলতে পারি এস এর মধ্যে যদি কেউ থাকে, সেটা নিশ্চয়ই এফ এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি যে এফ বিলংস টু এ, দ্যাট ইমপ্লাইজ এ বিলংস টু এফ। তাহলে দেখো, এই যে এস আমরা ধরে নিচ্ছি হচ্ছে এস এর মধ্যে, যেহেতু এস কে আমরা ধরছি কি অশূন্যক আইডিয়াল। অশূন্যক আইডিয়াল মানে ওর মধ্যে উপাদান আছে, তো ওর মধ্যে উপাদানটা আমরা এ ধরে নিলাম। তো এ যদি এস এর মধ্যে থাকে, নিশ্চয়ই এফ এর মধ্যে থাকবে। আর এফ যেহেতু ফিল্ড হওয়ার জন্য এভরি নন জিরো এলিমেন্টের ইনভার্স বিদ্যমান। এটা আমরা বলছি যে একটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এবং উইথ ইনভার্স কাদের? যারা হচ্ছে এই আর এর মধ্যে আছে কিন্তু নন জিরো এলিমেন্ট, তাদের গুণাত্মক বিপরীত সংখ্যা, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বিদ্যমান থাকবে। তো যেহেতু এফ ফিল্ড, আমরা এই এফ ফিল্ডের মধ্যে একটা নন জিরো সাবসেট ধরলাম হচ্ছে এস হচ্ছে একটা আইডিয়াল কার? এফ ফিল্ডের মধ্যে। এখন এই এস এর মধ্যে একটা, যেহেতু নন জিরো বলছি, যেহেতু অশূন্যক আইডিয়াল ধরছি, তাহলে এর মধ্যে এলিমেন্ট আছে। তো এলিমেন্ট যদি এস এর মধ্যে থাকে, সেটা নিশ্চয়ই এফ এর মধ্যে আছে। তো এফ এর মধ্যে যদি থাকে, তাহলে এফ তো হচ্ছে ফিল্ড মানে কি এফ এর মধ্যে যত অশূন্যক উপাদান আছে তাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। তাহলে এ যেহেতু এফ এর মধ্যে আছে, তাহলে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অবশ্যই এফ এর মধ্যে আছে। এটা হচ্ছে ফিল্ড হওয়ার ক্রাইটেরিয়া। আপনি ফিল্ড হওয়ার ক্রাইটেরিয়া পড়ে আসছেন, আপনাকে আমি বেসিক পড়াইছি। ফিল্ড এবং রিং, এই জিনিসগুলো ক্লিয়ারলি বেসিক আপনার ধারণা থাকলে আপনি বেসিক ক্লাস 1, বেসিক ক্লাস 2 এবং বেসিক ক্লাস 3 দেখবেন, তারপরে এটা দেখবেন। ভাই পরীক্ষা এটা আসবে, আপনি পরীক্ষা এটা দিতে হবে, তো আপনি এটা কিভাবে না শিখে এসে যাবেন? আপনি অবশ্যই বেসিক ক্লাসগুলো পড়ে আসবেন। তাহলে এই যে দেখেন এফ ফিল্ড মানে কি? এফ এর মধ্যে যত এলিমেন্ট আছে উইদাউট জিরো ব্যতীত যারা আছে প্রত্যেকের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। বিকজ আমরা পড়ে আসছি আর কে ফিল্ড বলবো, রিং কে ফিল্ড বলবো কখন? যখন এই আরটার যত এলিমেন্ট আছে তাদের মধ্যে অ্যাডিটিভ আইডেন্টিটি ব্যতীত বাকি যারা থাকবে সবার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, তখন আমরা আর কে বলছি হচ্ছে ফিল্ড। তাহলে এফ যেহেতু ফিল্ড, তার মানে সে তার মধ্যে যত এলিমেন্ট আছে জিরো ব্যতীত সবার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে ধারণ করে। এখন আমরা এই এফ ফিল্ডের একটা আইডিয়াল ধরছি কাকে? এস কে।
এফ ফিল্ডের একটা অশূন্যক আইডিয়াল এস, তাহলে অশূন্যক আইডিয়াল যেহেতু এস এর মধ্যে উপাদান আছে, তো আমরা ধরি এস এর মধ্যে একটা এলিমেন্ট সেটা এ, যেহেতু সে অশূন্যক তার মধ্যে এ আছে, শূন্য না। তো এখন এবার এই যেহেতু এস এর মধ্যে আছে, এটা কি ইমপ্লাই করে, এসটা তো হচ্ছে এফ এর সাবসেট, এসটা তো হচ্ছে এফ এর সাবসেট, তাহলে এসটার মধ্যে যেহেতু এ আছে, এটা আগে এফ এর মধ্যে অবশ্যই আছে। এখন এফ এর মধ্যে যেহেতু আছে, এফটা তো ফিল্ড, ফিল্ড মানে কি, এফ এর মধ্যে যারা আছে তাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এফ এর মধ্যে আছে, দ্যাটস আমরা এখানে লিখছি এ ইনভার্স বিলংস টু এফ। আশা করছি এটা বুঝছেন। তারপরে চলে আসেন আবার, তো এফ এর একটি আইডিয়াল, সরি, এফ এর একটি আইডিয়াল এস এ ইনভার্স এ ইনটু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইনটু এ ইকুয়ালস টু হচ্ছে বিলংস টু এস। এখন দেখো এই লাইনটা একটু বুঝি, দেখো এরপর আমরা এই লাইনটা একটু বুঝি, এই লাইনটা দেখো, এই লাইনটা বুঝি ভালো করে। দেখো এই যে এটা হচ্ছে আমার এখন এফ, এটা হচ্ছে আমার এখন এফ, তার এ যুক্ত একটা এস, নন এমপ্টি সাবসেট আমরা ধরে নিলাম, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমার এস। এখন এখানে এ আছে, এখানে এ আছে, রাইট? তো এ যদি এখানে থাকে, আমরা বলছি এই এফ ইনভার্সটা এই এফ এর ভিতরে আছে, রাইট? এফ ইনভার্সটা এফ এর ভিতরে আছে। তো এফ এর ভিতরে যেখানেই থাকুক ভাই, এফ এর ভিতরে আমি ধরো এখানে লিখলাম, এফ ইনভার্সের এ ইনভার্সটা এখানে লিখলাম। এখন এবার আমাকে বলেন এসটা কি ধরছি আমরা, আইডিয়াল ধরছি, এসটা কি ধরছি, আইডিয়াল ধরছি। তো আইডিয়াল হওয়ার শর্ত কি, আইডিয়াল হওয়ার শর্ত হচ্ছে এই এফ এর ভিতর থেকে, অর্থাৎ আমরা যে এই রিং থেকে, এই বড় সেটটা থেকে, ভাই এটা হচ্ছে ফিল্ড, ফিল্ড তো রিং আগে, ফিল্ড তো আগে রিং। তো রিং যেহেতু, এই রিং এর যে এলিমেন্টটা, সেই এলিমেন্ট এবং এস এর যে এলিমেন্ট, এদের গুণফলটা এস এর ভিতরে থাকতে হবে, তাহলেই পরে আমরা এস কে আমরা আইডিয়াল বলছি। ভাই লাস্ট বেসিকটা 3 নাম্বার ক্লাস, বেসিকের 3 নাম্বার ক্লাস আইডিয়ালের কনসেপ্ট দেওয়া আছে। সো আইডিয়ালের কনসেপ্ট আপনি দেখলে আপনি নিশ্চয়ই জানেন যে এটাকে আপনি বলছেন এস, আর এটাকে বলছেন ধরেন আর, একটা ধরেন আর, তাহলে আর এর একটা এলিমেন্ট আর বিলংস টু আর, আর এ বিলংস টু এস যদি হয়, তাহলে এস কে আমরা আইডিয়াল বলার কন্ডিশনই ছিল যে এ এবং আর বিলংস টু কি হইতে হবে, এস হইতে হবে। তো এখন দেখেন আমরা উপরের লাইনে বুঝে আসছি এই ইনভার্সটা এফ এর মধ্যে আছে, তাহলে এই ইনভার্সটা এফ এর মধ্যে আছে, এফ হচ্ছে আর মানে রিং। তো এখন দেখো এই ইনভার্স এফ এর মধ্যে আর এটা এস এর মধ্যে, তাহলে এখন এই দুটার গুণফলটা কি এস এর মধ্যে থাকবে, কারণ এস আইডিয়াল, তাহলে এফ এফ হচ্ছে কি একটি আইডিয়াল, এফ এর একটি আইডিয়াল এস, ঠিক আছে? তো যেহেতু এস আইডিয়াল, তার এটা তারা কি বোঝায়, এটা তারা বোঝায় হচ্ছে এফ এর যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোর সাথে এস এর এলিমেন্টকে গুণ করলে গুণফলটা এস এর মধ্যেই থাকবে। এটি তো আইডিয়ালের কনসেপ্ট। সো এবার দেখেন এই ইনভার্সটা আমরা দেখালাম যে এফ এর মধ্যে আছে। তো এই ইনভার্স যদি এফ এর মধ্যে থাকে, এই যে এফ এর মধ্যে এই ইনভার্স আছে, তো এই ইনভার্সের সাথে এবার এস এর যে একটা এলিমেন্ট আছে সেটাকে গুণ করলে গুণফলটা এস এর মধ্যে থাকতে হবে, তা নাহলে সে তো আইডিয়াল হবে না, আইডিয়াল হওয়ার কনসেপ্টই হচ্ছে ও আইডিয়াল হবে যদি এই এফ এর একটা এলিমেন্ট এবং ওর একটা এলিমেন্টের গুণফলটা ওর মধ্যে হোল্ড করে। সো আমরা এটাই বললাম যে এস যেহেতু আইডিয়াল, আর এ ইনভার্স যেহেতু এফ এর মধ্যে আছে, আর এ যেহেতু এস এর মধ্যে আছে, এ তো এফ এর মধ্যে আছে থাকুক, তো এ এস এর মধ্যেও আছে, থাকবে তো অবশ্যই থাকবে। এ এস এর মধ্যে থাকা মানে কি এফ এর মধ্যে থাকা। তো এ যেহেতু এস এর মধ্যে আছে আর এ ইনভার্স হচ্ছে এফ এর মধ্যে আছে, আমরা কনফার্ম। তো এফ এর মধ্যে আছে কনফার্ম, কেন কনফার্ম, কারণ এফ ফিল্ড, আর ফিল্ড হওয়ার জন্য আমরা জানি হচ্ছে এভরি নন জিরো এলিমেন্টের কি থাকতে হবে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতে হবে। তো এ নন জিরো এই এফ এর মধ্যে আছে, তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এফ এর মধ্যে আছে, তার মানে এই ইনভার্সটা এফ এর এলিমেন্ট, আর এই এটা এফ এর এলিমেন্ট এস এর এলিমেন্ট, বাট এস এর আমরা কনফার্ম। তো এস এর যেহেতু, এবার এস এর এলিমেন্টের সাথে এফ এর এলিমেন্ট গুণ করলে গুণফলটা এস এর মধ্যে থাকবে, এই কারণেই আমরা এস কে বলছি হচ্ছে আইডিয়াল। দ্যাটস আমরা বললাম এ ইনভার্স এ ইনটু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইনটু এ, আর ইকুয়ালস টু হচ্ছে কি আমার এস। এন্ড কেন এ ইনভার্স ইনটু এ লিখছি, কারণ এসটা আইডিয়াল, মানে তার হচ্ছে লেফট আইডিয়াল এবং রাইট আইডিয়াল দুটাই আছে। এটা হচ্ছে লেফট আইডিয়াল, সরি এটা হচ্ছে রাইট আইডিয়াল, এটা হচ্ছে লেফট আইডিয়াল। এই যে এ হচ্ছে এস এর এলিমেন্ট, এ ইনভার্স হচ্ছে কি এফ এর এলিমেন্ট, তাহলে এফ এর এলিমেন্টটা ডান পাশে আছে, এই জন্য এটা হচ্ছে রাইট আইডিয়াল, আর এটা হচ্ছে কি বাম পাশে আছে, এটা হচ্ছে লেফট আইডিয়াল। তাহলে রাইট আইডিয়াল ইকুয়ালস টু লেফট আইডিয়াল, এটা কোথায় আছে, এটা আমার এস এর মধ্যে আছে। বুঝছি কি, আশা করছি আমরা এটা বুঝছি। এটাই তো আইডিয়াল হওয়ার ক্রাইটেরিয়া, যে এফ এর এই যে মেইন যে রিং এর এলিমেন্ট এবং হচ্ছে এই যে সাব রিং এর এলিমেন্ট, এই দুটো এলিমেন্টের গুণফল তাদের যদি এস এর মধ্যে থাকে তখন আমরা এস কে আইডিয়াল বলছি। সো এই ক্রাইটেরিয়া সে হোল্ড করছে, এই কারণে আশা করছি এইটুকু আপনারা ক্লিয়ার। এবার দেখেন এটা মানে কি, এটা মানে তো ওয়ান, এটা মানে তো এডিটিভ আইডেন্টিটি, এটা মানে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে এটা কি বোঝায়, এটা দ্বারা বোঝা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যে ওয়ান, সেটা এস এর মধ্যে আছে। কারণ আমরা তো জানি কি এ ইনটু এ ইনভার্স, এ আর এ ইনভার্সকে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি পাবো ওয়ান। দ্যাটস আমরা বলতে চাই যে দ্যাট মিন্স ওয়ান কোথায় আছে, এস এর মধ্যে আছে, যেখানে ওয়ান হচ্ছে ফিল্ডের
গুণের আবেদক, মানে হচ্ছে কি এফ ফিল্ডের গুণের আবেদক। তাহলে এখন এই ওয়ানটা হচ্ছে এফ ফিল্ডের গুণের আবেদক, এটা আছে। তো এখন ধরি এক্স এফ এর মধ্যে, এক্স একটা এলিমেন্ট যেটা এফ এর মধ্যে আছে, তাহলে ওয়ান এস এর মধ্যে আছে। দেখো এক্স এফ এর মধ্যে আছে, এক্স এফ এর মধ্যে আছে, ওয়ান এস এর মধ্যে আছে। তাহলে এই যে ওয়ান যেহেতু এস এ আছে, এক্স যেহেতু এফ এ আছে, তাহলে ওয়ান আর ইন্টু এক্স, এই যে দেখো ওয়ানটা এস এর মধ্যে আছে, আমরা এটা থেকে বুঝছি, এটা থেকে বুঝছি ওয়ানটা এস এর মধ্যে আছে। এবার তুমি ভাই বলো, ওয়ানটা এস এর মধ্যে যেহেতু আমি পেয়ে গেছি, ওয়ানটাকে যেহেতু আমি এস এর মধ্যে পেয়ে গেছি, এবার এফ ফিল্ডে যত এলিমেন্টই থাকুক সবগুলাকে আমি ওয়ানের সাথে গুণ করলে সেগুলো কি এস এর মধ্যে চলে আসবে না? কারণ এস আইডিয়াল। এখন সব যদি এস এর মধ্যে চলেই আসে, তাহলে এফ এর যত এলিমেন্ট আছে সব এলিমেন্ট এস এর এলিমেন্ট। তাহলে এখন বলেন এসটা কি? নিশ্চয় এফ। তাহলে এই যে এই কারণেই বলছি কি, দেখেন 1 ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়ান বিলংস টু এস। ঠিক আছে, এটা এস এর মধ্যে আছে, তাহলে এক্স বিলংস টু এস। ঠিক আছে, এখন যত এলিমেন্ট এফ এর আছে সবগুলোকে আমি এক্স বললাম, তাহলে সকল এক্সটা কোথায়? এস এর ভিতরে আছে। তাহলে আসলে কি এফ সাবসেট হচ্ছে এস এর, এফ সাবসেট হচ্ছে এস এর। তাহলে এবার আমরা কি বুঝলাম, যে এই যে এখানে আমরা ধরে নিছি হচ্ছে এস এফ এর সাবজেক্ট, কিন্তু এখন এফ হয়ে গেছে এস এর সাবজেক্ট, উল্টাটা সাবসেট। তাহলে এইটা দুটো আসলে যেহেতু সাবসেট বলতেছে, এটা আর এটা কি বলতেছে, এরা পরস্পরের সাবসেট। এটার মানে কি? আপনি রিয়েল অ্যানালাইসিসে পড়ছিলেন যে এটা সাবসেট আর এটা সাবসেট, তার মানে দুটো আসলে সমান। এই যে, তাই তো। আশা করছি আপনারা এই 18 নম্বর থিওরিটা খুব ভালো করে বুঝছেন। পরীক্ষা আসলে যেন কোনোভাবে মিস না হয়, এটা অবশ্যই অ্যান্সার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরের চ্যাপ্টার পরে কিছু ম্যাথ নিয়ে কথা বলবো, এবং সেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই। হ্যাঁ, তো ওইগুলো ভালো করে পড়ালেখা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।